প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সচিবালয়ে নৈরাজ্য বা বিশৃঙ্খলার নেপথ্যের কারণ কি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অল আইকন বাটনটি চেপে দিবেন, যাতে করে আপনারা আমাদের সব ভিডিওগুলো দেখতে পারেন। চলুন আমরা এখন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। এই যে বাংলাদেশে একটার পর একটা ঘটনা, এখন লাস্ট হচ্ছে সচিবালয়ের যে বিশৃঙ্খলা, সরকারি কর্মজীবী বা কর্মচারী যে আইন বা সংস্কার আইন বা অধ্যাদেশ জারি করেছে বাংলাদেশ সরকার, সেটা নিয়ে এখন সচিবালয়ে বিশৃঙ্খলা চলছে। সো এটা কি? এটা হচ্ছে একটা জাস্ট ইস্যু। আপনি লাস্ট বিগত দিনের যে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক কার্যকলাপগুলো দেখবেন, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এগুলা কীভাবে কানেক্টেড। আপনি দেখেন যে 5 আগস্ট 2024-এর ফ্যাসিস্ট সরকার হাসিনা পতন হওয়ার পর থেকেই এই ধরনের কার্যকলাপগুলো শুরু হয়েছিল। কারণ এটা হচ্ছে যখন তারা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে, ভাবে হেরে যাওয়ার পরে তাদের আর কি থাকে, আর মানে কি ভাবে তারা ফিরে আসতে পারে। সো তারা প্রত্যেকটা উপায়ে অবলম্বন করতেছিল। শুধু এখানে এই আওয়ামী লীগ যে দলটা, এটা শুধু তাদের যে পলিটিক্সে এগুলো হচ্ছে তা না। এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার যে গোয়েন্দা বাহিনী আছে আসলে তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তারা চায় যে বাংলাদেশে তাদের একটি পুতুল সরকার বা তাদের অনুগত সরকার থাকে, যাতে করে তারা বাংলাদেশকে তাদের সুবিধার্থে ইউজ করতে পারে। এখন এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলোতে আবার আমাদের বাংলাদেশি কিছু মানুষজন যারা আবার ইন্ডিয়ার অনুগত এর সাথে কানেক্টেড, তারা আবার এগুলোতে সম্পৃক্ত হচ্ছে এবং তাদের দ্বারাই ঘটনাগুলো ঘটতেছে। এবং আমাদের দেশে আসলে বুদ্ধিজীবী আছে যারা, তারা আসলে এরা দেখা যাচ্ছে বেশিরভাগই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন দেশের কাছে বিক্রি হয়ে যায়, তারা পেইড এজেন্ট হয় এবং তারা ওই রকমভাবেই তারা সংবাদ উপস্থাপন করে, টকশোতে গিয়ে কথাবার্তা বলে। এখন আমরা বাংলাদেশিরা এক্ষেত্রে কী করতে পারি? আমাদের আসলে এক্ষেত্রে সবাই একত্রিত হতে হবে, সবাই একসাথে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এই সব অপশক্তির বিরুদ্ধে, এবং এদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ইশরাক সাহেবের মেয়রের আন্দোলন নিয়ে তারা এটা ভালো করেই জানে যে নির্বাচনটি অবৈধ ছিল এবং তারা এটা নিয়ে একাধিকবার মিছিল, মিটিং, অনেক কিছু করেছে। এখন সেই নির্বাচনকে আবার বৈধতা করার জন্য, আবার মেয়রকে শপথ করানোর জন্য তারা এখন আন্দোলন করতেছে। তা আপনি এটা তারা কী বুঝতেছেন? এটা গেল। এইটার পরে যখন এইটা ফেল করলো বা এটা নিয়ে আর কোনো কিছু হচ্ছে না, তখন আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি একটা ব্রিফ করলেন বা উনি একটা বক্তব্য দিলেন। আসলে সাধারণত এই সেনাবাহিনীর ভিতরের বা আভ্যন্তরীণ বিষয়গুলো এগুলো পাবলিকলি কখনো আসে না, কিন্তু এটা যেহেতু পাবলিকলি এসেছে বা আসতেছে, তার মানে এটা হচ্ছে উদ্দেশ্য প্রণীত। তো যখন উদ্দেশ্য প্রণীতভাবে আসে, তখন এই বিষয়গুলো সন্দেহের উদ্বেগ করে। আচ্ছা, এই বিষয়টি ফেল করার পরে যখন সবগুলো রাজনৈতিক দল ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলল বা বিষয়টি একটু স্বাভাবিক হতে শুরু করলো, তখন আবার কি করলো, পরের দিন বিকালবেলা বিএনপির যে তারেক রহমান আছেন, উনি কী করলেন, উনি একটা স্টেটমেন্ট দিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে বা দিতে হবে। অবশ্যই উনি পলিটিক্যাল পার্টি লিডার বা নেতৃত্ব দিচ্ছেন, উনি নির্বাচন চাইতেই পারেন, চাওয়াটাই স্বাভাবিক, কারণ ওনারা অনেক দিন হলো সাফার করছেন। সো তখন থেকে আবার কিন্তু এই ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে এবং এই বিষয়গুলো জ্বলে উঠতেছে বা প্রাণবন্ত হচ্ছে। তাহলে এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা আসলে কেন, কিভাবে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাদের আসলে দেশের এই রাজনৈতিক অস্থিরতার কারণেই আমরা এই 54 বছর স্বাধীনতার পরেও, 53 বছর স্বাধীনতার পরেও আমরা পিছিয়ে রয়েছি। এখন বহির্বিশ্বের কান্ট্রিগুলো যেখানে তারা বিভিন্ন দিক থেকে
অর্থনৈতিক দিক থেকে, তারপর প্রযুক্তির দিক থেকে তারা বিপ্লব করতেছে, তারা এগিয়ে যাচ্ছে, তখন আমরা আমাদের ভিতরে অন্তর্কলহ, আমরা দেখা যাচ্ছে যে অন্যদের উপরে ভর করে আসতেছি, আমাদের জনগণের ভোট অধিকার তারা কেড়ে নিচ্ছে। এই যে আমলারা, এই বিষয়ে তো আসলে কথা বলা বেশি জরুরি। তারা কী করেছে বিগত 16 বছর? তাদের দ্বারাই কিন্তু এই ফেসিবাদ কায়েম হয়েছিল, এবং এই ফেসিবাদ যে টিকে ছিল ক্ষমতায় শুধুমাত্র এই আমলাদের কারণে। এখন এই আমলারা বাংলাদেশের বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে। আপনি চিন্তা করেন, এই বাংলাদেশে তারা চাকরি করে, এই বাংলাদেশের তারা গণপ্রজাতন্ত্রের কর্মচারী, তারা এই বাংলাদেশকেই ধমক দিচ্ছে। আপনি চিন্তা করার বিষয় না এগুলো? সো আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এবং আমাদের জনগণকে, সাধারণ যারা জনগণ আছে সবার ঐক্যবদ্ধ হতে হবে, এবং সবাই এইসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এরকম আরও অনেকগুলো ইস্যু রয়েছে, যেমন হচ্ছে করিডোর ইস্যু, তারপর হচ্ছে বন্দর ইস্যু। এগুলো হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। সরকারের মধ্যেও যদি কোনো ঝামেলা থাকে, শোনা যায় কিছু কিছু উপদেষ্টা যারা এগুলোতে মানে সরকার একটা বলয় তৈরি করেছে, যেটাতে এই সংস্কার, বিচার কাজ এবং এগুলো লেনধি করছে, এবং তারা ক্ষমতায় থাকার একটা স্বাদ উপভোগ করতে চাচ্ছে। কিন্তু তাদেরকেও সতর্ক করা দরকার। আসলে জনগণের উপরে কেউ নাই। জনগণ যদি প্রত্যাখ্যান করে তাহলে একদিনও থাকতে পারবে না। এটা তো প্রমাণিত হয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশেই হয়েছে। কত ক্ষমতাধর ব্যক্তি, তার উপর আমাদের পার্শ্ববর্তী একটা বড় দেশের সাপোর্ট ছিল, কিন্তু আদৌ কোনো কাজ হয়নি। সো আমাদের সবার উচিত, এবং পলিটিক্যাল পার্টিগুলোর এই অভিজ্ঞতা থেকে কাজ করা উচিত, আমাদের দেশটা সুন্দর করা, যাতে করে আমরা সার্বিক দিক থেকে এগিয়ে যাই এবং বিশ্বের বুকে আমাদের দেশকে সমুন্নত রাখতে পারি। সো সেগুলো নিয়ে কাজ করতে হবে, আমাদের জনগণের জন্য কাজ করতে হবে, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। এই রকম ষড়যন্ত্র, একটার পর একটা ইস্যু ক্রিয়েট করা, এবং এই নির্বাচন না দেওয়া পর্যন্ত কোনো বোঝা যাচ্ছে যে কিছু মানে ইস্যুগুলো বন্ধ হবে না। এখন পলিটিক্যাল বিষয় এবং সরকারে যারা রয়েছেন তারাও দেখা যায় এগুলো কীভাবে হ্যান্ডেল করে। তবে সব কিছু শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। আর যেভাবে এই যে শেষ রাজনৈতিক দল এই রকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে পার্শ্ববর্তী দেশের প্ররোচনায়, বোঝা যাচ্ছে এটার বোঝার কোনো অবকাশ লাগে না, বা এটা বোঝার জন্য রকেট সায়েন্সও জানার প্রয়োজন নেই। এটা তারা যে ভাষায় কথা বলে পার্শ্ববর্তী দেশের সেম ভাষায় কথা বলে, এবং সেই ভাষাগুলোই এখানে ইউজ হয় আমাদের পলিটিক্যাল পার্টির মুখ থেকে। সো এটা বোঝা যাচ্ছে যে তারাও একটি নির্বাচন চাচ্ছে দ্রুত, এবং দ্রুত নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। কিন্তু আসলে ক্ষমতায় গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? হবে না। তো সেগুলোও বুঝতে হবে। আর এরকম দেশের মধ্যে যদি অস্থিরতা বিরাজমান থাকে এবং পলিটিক্যাল যে ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, তো দেখা গেল যে এই যে আবার শোনা গেল যে গত রাতে জামাত এবং সেনাপ্রধানের মধ্যে একটা বৈঠক হয়েছে। সো এইগুলোও একটা চিন্তার বিষয়, বা এগুলো হচ্ছে, বা জামাত কি এখানে মধ্যস্থতাকারী হচ্ছে কিনা, হওয়া ভালো। যদি এরকম কোনো পলিটিক্যাল পার্টি এরকম কোনো উদ্যোগ নেয়, সেটা অবশ্যই শুভকামনা জানানো উচিত আমাদের। কারণ আমাদের দেশে শান্তি বিরাজ করা দরকার, এবং সবাই ঐক্যবদ্ধ থাকা দরকার। দেশের অভ্যন্তরীণ সব শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকা দরকার দেশের স্বার্থে। কারণ পার্শ্ববর্তী দেশ অনেক ধরনের বিশৃঙ্খলা করতেছে সীমান্তে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রামের বরেবাড়ি সীমান্তে পুশিন করেছে ভারতীয় নাগরিক 15 জন মেবি। তারপর হচ্ছে সিলেট সীমান্তে এরকম বিশৃঙ্খলা তারা করতেছে। সারা মানে চারিপাশের যতগুলো সীমান্ত রয়েছে সবগুলোতে তারা এই ধরনের বিশৃঙ্খলা করতেছে। তো আমাদের এই সময় আসলে সবার ঐক্যবদ্ধ থাকা দরকার। সো জামাত যদি এটা ভালো করতে পারে ভালো, আবার বোঝা যাচ্ছে না যে আসলে কোন বিষয়ে তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তো এরকম রাজনৈতিক দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা থাকলে দেখা যাবে যে একসময় মার্শাল ল চলে আসবে। তো তখন আসলে পলিটিক্যাল পার্টিরা তাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না। তো আমাদের পলিটিক্যাল পার্টিদের উচিত দেশটাকে সুন্দরভাবে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে, আলোচনা করে, তারা নিজেদের স্বার্থে অবশ্যই সবাই কথা বলবে, এটাই স্বাভাবিক। সো সেগুলো নেগোসিয়েশন করে দেশের সাথে সবার এক থাকা দরকার।
সো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই শেষ করব। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।